বন্ধু মানে সুখে দুঃখে পাশাপাশি থাকা, বন্ধু মানে শর্তহীন বন্ধুকে আঁকড়ে রাখা, বন্ধু মানে উজাড় করে ভালোবেসে যাওয়া, বন্ধু মানে ভিন্ন দেহে একই আত্মার বাসা, বন্ধু মানে মনের মিলন, বন্ধু মানে এক আশা। ঈদ মুবারক। ঈদের আনন্দে ভাসছেন সবাই। আপনাদের এই খুশির জোয়ারে আমরাও যুক্ত হচ্ছি সনি স্মার্ট নিবেদিত ব্যবসায়ী বন্ধু ঈদ আয়োজনে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আজকে আমাদের সঙ্গে আড্ডা স্টুডিওতে উপস্থিত আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু এবং আছেন প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আজকের এই আড্ডাটা শুরু করতে চাই, একটু জানতে চাই আসলে ঈদ কেমন কাটলো এবং ছোটবেলায় যেমন কাটতো, এই দুটোর পার্থক্য। আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রোতাবন্ধুদের ঈদ মোবারক জানাই এবং একই সাথে যারা আমাদের সরকার পরিবর্তনে গত বছর যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা এখনও অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করি এবং আমরা সবাই একসাথে দেশের মঙ্গল কামনা করি ভবিষ্যতে, যেন আমরা একটা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি। দেখুন, আমাদের ছোটবেলার ঈদ উদযাপন আর এখনকার ছোটবেলার ঈদ উদযাপন আমার মনে হয় এখন যারা নতুন জেনারেশন যারা আছে, নতুন প্রজন্ম, তারা ঠিক বুঝবেও না। আমাদের ছোটবেলায় ঈদ বলতে কি ছিল? কিছু রাস্তাঘাট ছিল না, বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে ঈদের ময়দান। সেখানে একটা জিনিস ছিল, ওই এখন যেরকম মেলা বসে না, এরকম মেলা বসতো। সেখানে বুট বাদাম বা ওই বেলুন এগুলি পাওয়া যেত। তো ঈদের বিকজ গ্রামে অন্য কোনো ধরনের আমাদের তখনকার দিনে কোনো আমাদের জন্মদিন উদযাপিত হতো না, কোনো দিবসে উদযাপিত হতো না। তো একমাত্র ছিল ঈদের দিনে আমাদের আশা ভরসা, সেদিন আমরা একটু বাড়ির বাইরে যাব, সেখানে মেলা কতক্ষণ মেলা বসবে, তারপর নামাজ পড়বে। আমরা তখন খুব ছোটো ছিলাম তখন, কিন্তু ওই সময়ের বৈশিষ্ট্যের সাথে এখনকার সময়ের বৈশিষ্ট্য একদম মিল খুঁজে পাওয়া যায় না। আর আমাদের মানুষেরও চরিত্রের বৈশিষ্ট্য বদলাইছে, কারণ প্রত্যেক প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে অনেক বেটার ফ্যাসিলিটি পাচ্ছে। গ্রামগঞ্জের অনেক উন্নয়ন হয়েছে, শহরের অনেক উন্নয়ন হয়েছে, চিন্তাধারার অনেক উন্নয়ন হয়েছে। তো শুধু এটুকু বলবো, তখনকার যে আমাদের ঈদের সময় ছিল সেটা ছিল অনেক খুশির দিন, কারণ ওই দুইটা দিনই আনন্দটা অনুভব করা যেত, অনুভব করেছে। এখন আপনার এই যে বহুদিন যায় ঈদের মতো, যেমন একটা আপনার জন্মদিন, তারপরে বন্ধু জন্মদিন, কতদিন এখন উদযাপন করা হয়। হ্যাঁ, এইবার ঈদ কেমন করে গেল, বা এখন এই বয়সের ঈদগুলো কেমন যায়? এই বয়সের ঈদ তো এখন তো ধরুন আমাদের বয়স বেড়ে গেছে, তো এখন আমরা দেখতে চাই যে ঈদের দিন যদি ছেলেরা ছেলের বউ আমাদের নাতি বা নাতিনেরা একসাথে থাকে, তাহলে এটার একটা আলাদা আনন্দ। তো তখন যখন ছিল, তখন হয়তো আমার দাদা দাদির একই আনন্দ ছিল। তো এখন তো আনন্দ কমপ্লিটলি ডিফারেন্ট। এখন আমরা চাই যে একত্রে যদি সবাই থাকে, পরিবারের আনন্দ দেখার মধ্যেই একটা আনন্দ, পরিবারের একত্ববোধ বা একতাবদ্ধ পরিবার একসাথে যদি থাকে, সেটাও একটা বিরাট আনন্দ। সেটাই আনন্দ। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব আলতাফ হোসেন, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই যে ঈদগুলো এখন কেমন কাটে, ছোটবেলায় কেমন ছিল? প্রথমেই সালাম আলাইকুম। যারা এখানে যারা আমাদের অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন, তাকে সবাইকে আমাদের ঈদের শুভেচ্ছা রইল। ছোটবেলায় আমরা যখন ঈদ উদযাপন করতাম তখন খুব ছোট ছিলাম আমরা। তো সেই ঈদের যেটা আমেজ ছিল আর বর্তমানে ঈদের সাথে অনেকটা বিরাট তফাৎ বা পার্থক্য হয়ে গেছে। আমরা ছোটোবেলায় ঈদের সময় আমরা উনি যেন বললেন যে প্রায় 1 কিলোমিটার দূরে আমরা যখন ছিলাম সেখানে ঈদের ময়দান ছিল, সবাই আমরা 7 ভাই ছিলাম, সবাই একসাথে গেছি আমার বাবার সাথে। আমরা নামাজ পড়ছি, ওখানে জামাতে ছিলাম, ফিরে আসছি। তো সবার সাথে একটা সম্পৃক্ততা ছিল, দেখা সাক্ষাৎ করছি আমরা, এবং একে একে আমরা এবং ঈদের মধ্যে একটা যাতায়াত ছিল,
পাড়া প্রতিবেশীদের মধ্যে একে অপরের আত্মীয়তার মধ্যে ছিল। আর পরবর্তীতে এখন এই ঢাকাতেও ঈদ যে আপনার হয় তা না, এখন ঢাকাতে এখন এখানে এই যানজটের মধ্যে, এই জীবনের মধ্যে এই ঈদ যাপন করতে গেলে ওই আজকে আমার বন্ধুর সাথে আমাদের সুযোগ হয়েছে ঈদ করলেও ওনার সাথে যে আমরা নামাজ পড়িয়া একসাথে নামাজ পড়িয়া একসাথে ঈদ করতেছি। সেখানে আবার আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মানে মুরব্বী যারা ছিল তারা আমাদের ছোটো হিসেবে আদর টাদর করতো, ঈদের কাপড় চোপড় কিনে ঠেনে দিত, ডিফারেন্ট ওয়ে ছিল। এখন আমার সালামি দেওয়ার প্রচলন ছিল, এখন যেটা আমরা দেখি। হ্যাঁ, এখন ওই সেই সালামি দেওয়াটা তখন এখন ইনভেলাপে দিত না, কিন্তু আমার ভাবিরা আমার অত বয়স্ক বড় ওই ঈদের সময় ধরেন কেউ 5 টাকা কেউ 10 টাকার নোট এই একটা ধরাই দিত আপনার, ঈদের সালামি টালামি দিত আপনার। আমার আম্মাও দিত, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরও দেখছি যে সবার ওই 5 টাকা 10 টাকার নোটের বেশি একটা কেউ দিত না। আর এখন এটা পরিবর্তন হয়ে গেছে, ইনভেলাপের মধ্যে দেওয়া হয়। আমিও আমার আমার মেয়ের ঘরে 2 নাতি আছে আপনার, ওরাও খুব ছোট ধরেন, এটা চেঞ্জ হয়ে গেছে গা। আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে গা, তারা সবাই এখন গ্রাজুয়েশন করছে, সেই আমেজটা একরকমের না, এখন একটা ভিন্ন আঙ্গিকে আপনার এসে এটা সেটার ছোটবেলার যে একটা আমেজ আনন্দ যেটা ছিল আমার যতটুকু মনে পড়ে, আর এখনের মধ্যে এটা একরকমের না। তবে সেই আনন্দটাকে আমরা ডাইভার্সিফাই হয়ে গেছে, এখন সেটা আমার বাচ্চাদের মধ্যেও চলে গেছে এটা। আবার বিশেষ করে আমি ওনার সাথে যথেষ্ট সময় কাটাই, বন্ধুর সাথে আমি থাকি, এবং দেখছি যে এখানে উনি আবার নাতিদের মিস করে যথেষ্ট, ইদানিং আমিও আবার নাতিদের যথেষ্ট মিস করি, তাদের সাথে কথা হয়, আবার ঈদের জামা কাপড় এটা সেটা ওদের জন্য ডাইভার্সিফাই হয়ে গেছে, ওইভাবেই কাটে আসলে। একটু জানতে চাই আসলে আপনাদের দুজনের বন্ধুত্ব বা পরিচয়টা কোথা থেকে হলো জনাব আব্দুল আল মিন্টু, আপনি যদি একটু বলতেন প্রথমে কখন প্রথম পরিচয় হলো? তো বহুত দিন আগে, সেই 1972 বা 73 সালে আমেরিকাতে পরিচয় হয়েছে। আমিও আমেরিকাতে ছিলাম, আমি যুদ্ধের সময় আমেরিকাতেই আমার জাহাজ ছিল, আমি তো জাহাজে চাকরি করতাম। তো আমেরিকাতে সৌভাগ্যবশত আমেরিকার বাল্টিমোরে আমার জাহাজ ছিল মার্চ মাসে। যখন মার্চ মাসের 26 তারিখে যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, তখন আমি এপ্রিল মাসের 8 তারিখে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম চাই। তো সেই হিসাবে আমি আমেরিকাতে ছিলাম। তার পরবর্তীকালে সে আমেরিকাতে গেছে যখন আমার মনে হয় 73-এর দিকে তার সাথে পরিচয় হয়েছে। তো তারপরে তো আমি ওই লেখাপড়া করি, সেও লেখাপড়া করে, আমরা দুজনে লেখাপড়া করতাম, দুজন 2 স্টেটে। আমি ছিলাম নিউ ইয়র্কে, সে ছিল টেক্সাসে, বাট মাঝে মধ্যে তো দেখা হতো। ওই সময় যেহেতু আপনি 73 সালের গল্পটা বললেন, সেই সময় আসলে মুক্তিযুদ্ধের যে স্বর্ণালী দিনগুলো কেমন ছিল, এবং আমরা জেনেছি যে আপনিও সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সময় ছিলেন সে সময় নানাভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন, সেই গল্পটা একটু ছোট করে শুনে নিতে চাই। শুনুন, তখন তো আমাদের বয়সটা ছিল কম, 20 বছর 22 বছর 21 বছর না, তরুণরাই তো কঠিন কাজগুলো করে। আমরা দেখলাম যে 24-এর আন্দোলনে তরুণরাই দেশ পরিবর্তন করে দিল। এখন তখন মেইন জিনিস হলো একটা হলো, যখন আমি এপ্রিল মাসের 8 তারিখে পলিটিক্যাল অ্যাসাইলাম পাইছি, তার মানে আপনাকে বুঝতে হবে আমি তখনই, মানে আমার ধারণা, এবং আমি বলি এটা, কিন্তু কেউ আমাকে এখন পর্যন্ত খণ্ডন করে নাই, সেটা আমি মনে করি আমি প্রথম বাংলাদেশি যিনি কোনো পাকিস্তানি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে এবং বাংলাদেশে অপারেশনের বিরুদ্ধে মানে ক্ষোভ প্রকাশ করে অথবা প্রতিবাদ করে প্রথম কোনো পাকিস্তানি প্রতিষ্ঠান থেকে ফর্মালি বেরিয়ে আসছেন। এটা আমি মনে করি যে এটা আমি একদম রেকর্ড, কারণ এপ্রিলের 8 তারিখে আমি পলিটিক্যাল অ্যাসাইলাম পেয়েছি। 2 নম্বর হলো তখন আমেরিকা থাকাকালে আমেরিকাতে একটা ছিল ফ্রেন্ডস অফ বাংলাদেশ, একটা গ্রুপ ছিল, তারা প্রতিনিয়তই ওই বিভিন্ন বাংলাদেশের নিউজ নিয়ে ওরা একটা মানে ইয়ার মতো প্রকাশনা করতো। সেটা আমাদের কাজ ছিল হোয়াইট হাউসের সামনে বা ওই পার্কের সামনে, ওই হোয়াইট হাউসের সামনে একটা পার্ক আছে, নামটা ভুলে গেছি এখন, ওই পার্কের সামনে দাঁড়াই মানুষকে বিলি করা। তারপরে মাঝে মধ্যে আমরা ওই সমাবেশ করতাম, এবং সেখানে আমাদের সাথে জড়িত ছিল আমাদের AM মহিষ সাহেব, যিনি আগে অর্থমন্ত্রী ছিল,
তবে তিনি ওই চাকরি করতেন, তিনি কিন্তু চাকরি ছাড়েন নাই, আর আমরা কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি, আমরা কয়েকজন। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে স্বাধীনতা যুদ্ধে তারপরে মাঝে মধ্যে ওই বিভিন্ন জায়গায় আমাদেরকে মানে গাইড করা হতো, যে চাঁদা ওঠানো, তারপরে ওই ইন্ডিয়াতে আমাদের মুক্তিযুদ্ধে যারা করতেছে তাদের জন্য কিছু সাহায্য পাঠানো। তো মূলত আমাদের কাজ ছিল একটা হলো এগুলি বিলি করা, দেশের খবর কি হচ্ছে না হচ্ছে, অ্যাট্রোসিটি আমাদেরকে যে মানে প্রবাসে জনমত তৈরি করা, প্রবাসে জনমত তৈরি করা। আর 2 নম্বর ছিল যে আমরা ওই মাঝে মধ্যে সেখানে সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ করা। 3 নম্বর ছিল এই ওই বিশেষ করে ইন্ডিয়ার ক্যাম্পে এবং বাংলাদেশেও তো সুযোগ মতো ওই সাহায্য সহযোগিতা পাঠানো, ত্রাণ সংগ্রহ করে আপনার কাছে আরো শুনবো। জনাব আলতাফ হোসেন, আপনার কাছেও জানতে চাই, যেমনটা আব্দুল আল মিন্টু বলছিলেন যে পরিচয়ের সূত্রটা, ওনার সঙ্গে পরিচয়ের ক্ষেত্রে আসলে স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা? না, স্মরণীয় ঘটনা পরিচয়ের সময় ধরুন উনি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমেরিকাতে যত স্টুডেন্ট যারা প্রথম ওখানে গিয়েছেন, আর উনিও প্রথম আপনার ব্যক্তি, এবং মুক্তিযুদ্ধের আমি জোর করে বলতে পারি যে উনি প্রোটেস্ট করছেন প্রথমে, যে উনি পাকিস্তানি জাহাজ থেকে উনি নেমে এসে আপনার এই বাংলাদেশের পক্ষে উনি প্রথম হাত তুলে প্রতিবাদ করছেন, যার জন্য ওই কথাটা বললেন না যে পলিটিক্যাল অ্যাসাইলাম উনি পেয়েছিলেন। এবং জনাব অনেক এই সম্পর্কে বলতে গেলে অনেক কথাই আছে। তা ওনাকে সারা আমেরিকাতে এমন কোনো, যেমন এখানে বাংলাদেশে আজকে যেমন ধরেন বাংলাদেশে সবাই ওনাকে পুরো নাম না রাখলেও এক নামে ওনাকে সবাই চিনে। এই চেনার যে একটা যে ব্যবসায়ী মহলে ওনার যে বিজনেস লিডারশিপ যেটা আছে, এই লিডারশিপটা ওনার আগেও ওনার ছিল থাকাতে সারা আমেরিকাতে যত স্টেট আছে আনাচে কানাচে যেখানেই থাক না কেন আব্দুল্লাহ মিন্টুকে সবাই চেনেন। আপনার যারা মহিদ সাহেবের আপনার ওনার বইয়ের মধ্যে কবে কী করছেন না করছেন, ওনার বইয়ের মধ্যে ওনার নাম বিশেষ করে উল্লেখ করে ওনার নাম ওনার অনেক ঘটনাগুলা উনি লিখে গেছেন আপনার। তো এই সমস্ত আপনার ইতিহাসেও আপনার রয়ে গেছে। তা আমার সৌভাগ্য হয়েছে যে ওনার বিশেষ করে যে হাউ আই অ্যাট্রাক্ট উইথ হিম, ওনার একটা এক্সট্রাঅর্ডিনারি একটা লিডারশিপ ছিল আপনার। মানে ফ্রেন্ডশিপ থাকলে তো ওটা হয় না, আর আমিও খুব এরকম অনেক ফ্রেন্ডস, কিন্তু ওনার একটা লিডারশিপ ছিল যে উনি যা কিছু করতেন সেটা বাস্তবায়ন করতে পারতেন, সবাইকে একত্রিত করতে পারতেন এবং সবার সাথে মিশে আপনার এই গেট টুগেদার করতে পারতেন, আনন্দ করতে পারতেন, সব কিছুই মিলে ওনার যে কতগুলো জিনিস আছে এটা আপনার বলার অপেক্ষা রাখে না। মানে আমি এই স্বল্প সময়ের মধ্যে বলতে চাইতেছি না, উনি এই বাংলাদেশে ফিরে এসেও এই আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রে এই মনে করেন এই মিয়ানমার মানে র্যাঙ্গুন বার্মা বলেন, এখানে বলেন সেখানে বলেন, উনি যত পায়ে হেঁটে গাড়িতে করে হেঁটে এটা সেটা যত পদব্রজ করছেন বা চায়নাতে গেছেন এখানে গেছেন, এই সমস্ত জিনিস এটা বিরল জিনিস। এটা বাণিজ্য সম্প্রসার টু গেট মানে মানুষের সাথে পরিচিত হওয়া, একে অপরের সাথে মানে উন্নয়ন করার জন্য যে একটা আদান প্রদান করার জন্য যে ওনার যে লিডারশিপ ছিল, ওরা তো একটা ভিন্ন কালচারের লোক, কথা কই উনি প্লেনে করে যায় নাই, উনি ওনার নিজের গাড়ি নিয়ে এই চারিদিকে আপনার এই সমস্ত সব জায়গায় আপনি করছেন। আপনার 7 সিস্টার বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, মিজোরাম সব জায়গায় গেছেন, ভুটান বলেন, তিব্বত বলেন, সেই আপনার এই একটু জানতে চাই যে আপনারা যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তো উনিও ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করলেন, আপনিও ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করলেন। আমি সেই ব্যবসা দিকে বলতে চাইতেছি, আমি যখন ফিরে আসছি ওই গোড়ায় যাই, আপনার আগে ব্যবসা বাণিজ্য কোনো প্রাইভেট সেক্টরে ছিল না। আচ্ছা, এই ব্যবসা বাণিজ্যের এই গল্পটা আমরা শুনি, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আজকের আড্ডায় আছেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন। জনাব আলতাফ হোসেন, বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম যে এই যে ব্যবসা বাণিজ্য শুরুর সময় আসলে একে অন্যের প্রতি সহযোগিতাটা কেমন ছিল? আমি এখানে কিছুদিন আগে উল্লেখ করতে চাচ্ছি যে
আগে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এটা মেজরিটি আপনার প্রাইভেট সেক্টরে খুব কম ছিল, বড় বড় ব্যবসার মধ্যে আপনার কম ছিল, যেমন আপনার আমদানি বা বা রপ্তানি হয়তো কম, অতটা না। আমদানি বিশেষ করে খাদ্যশস্য বা মানে কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্য অন্য মানে বেশিরভাগটাই সরকার নিয়ন্ত্রিত সমস্ত কিছু পাবলিক সেক্টরে আপনার টেন্ডারের মাধ্যমে করা হতো। তখন আমি যখন আমেরিকাতে ফিরে আসছি তখন আমাদের এই প্রথম কোম্পানি আমরা শুরু করছি, WW গ্রেনস নামে কোম্পানি, এবং দেন উই আর রিপ্রেজেন্টিং অ্যানাদার কনগ্লোমারেট। আমি পৃথিবীর একটা নামকরা খাদ্যশস্য কোম্পানি কার্গিল, ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এখানে বাংলাদেশে কাজ করি, এখনও আমরা তাদের সাথে যুক্ত আছি। এখন এখানে পাবলিক সেক্টরে আপনার টেন্ডার হতো মিনিস্ট্রি অফ ফুডে, আপনার সেই টেন্ডারের মাধ্যমে আমরা এবার যারা এখানে টেন্ডারে যারা সফলতা পাইছেন তাদের পক্ষে এগ্রিমেন্ট করে সরকার তার কাছ থেকে ক্রয় করছেন, এবং সেই ক্রয় করার পরে আপনার এখানে এলসি খুলে আপনার ইম্পোর্ট করে নিয়ে আসছে, এবং এইভাবে আমরা সরবরাহ করছি বাংলাদেশে। আপনার স্বাধীনতার পর আপনার যথেষ্ট মানে একটা নাম্বার শুনলে আপনার অবাক লাগবেন যে উই হ্যাভ ডেলিভার্ড ওভার 25 মিলিয়ন টনস অফ আপনার ফুড গ্রেন অ্যান্ড ফার্টিলাইজার আপনার এই দেশে আপনার আমি ডেলিভারি। আর এর সাথে সাথে বলতে চাইছি বাংলাদেশের ইতিহাসে অনেক ব্যবসায়ী ছিলাম, খাদ্যশস্যের অনেক ব্যবসায়ী বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু ট্রান্সপোর্টেশনের ব্যবসা আপনার এইটা কেউ ছিল না। এই ট্রান্সপোর্টেশন ব্যবসা প্রথম উনি উদ্ভাবন করেন, এটার নাম হচ্ছে মাল্টিমুড, আপনার ওনার ট্রান্সপোর্ট কোম্পানি, এবং উনি আমেরিকাতে মানে আমেরিকান ছিল যেন এটার নাম এপিপি নাকি না, সে PL480 আর ওই জাহাজের কোম্পানিটার নাম জানি ছিল আলট্রামান, অনেক কোম্পানি, এপিএল এর তো PL480 যে আপনার যে সাহায্যটা আসতেছে, এই সাহায্যটা 50% অফ দি আপনার ট্রান্সপোর্টেশনটা আমাদের দেশের সরকার করতেন, আর 50% আমেরিকান গভর্নমেন্টের মাধ্যমে এটা সরবরাহ করতো। তো এত বড় বড় জাহাজ ছিল, চিটাগং পোর্টে ঢোকার মতো অবস্থা ছিল না, এটাকে লাইটারেজ করে খালাস করে তখন উনি এটাকে বাংলাদেশের বন্দরে উনি পৌঁছে দিয়েছেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান হিস্টোরিক্যালি। ওই কোম্পানি এই দেশকে সাহায্য করছে খাদ্যশস্য আমাদের বন্দরে ভিতরে এসে আমরা উনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। তারপর ওনার ব্যবসা এমন পরিধি লাভ করেন, আমেরিকান কোম্পানিগুলো ওনাকে পরবর্তীতে মানে আফ্রিকান বড় বড় দেশে PL480 মাল যেত, ইনক্লুডিং ফিলিপিন, ইন্দোনেশিয়া, এই সারা সাবকন্টিনেন্টে উনি একমাত্র বাঙালি লোক যে আপনার করতে। তাছাড়াও মানে আমি বেশি বলে ফেলতে ওনার নিজের হি ওন্ড এ 3 ভেসেল, আপনার নিজস্ব সমুদ্রগামী আপনার জাহাজ উনি ওই সময় উনি ক্রয় করেন। ওনার 3 ছেলের নামে 3টা জাহাজ উনি আপনার এই সমুদ্রের পানিতে ভাসান বাঙালি হিসেবে প্রথম আপনার। এই যে এই আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাহলে উনি আমাদের এই ট্রান্সপোর্টেশনটা ওনাদের মাধ্যমে আপনার ছিলেন আর কি, এবং তার মধ্যে নিশ্চয়ই বন্ধুত্বটাও আরো গাঢ় হয়েছে সেই সময়। জনাব আব্দুল আল মিন্ট, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের জন্ম, এরপরে যতগুলো অর্থনৈতিক ক্ষেত্রের কথাই যদি বলি আজকে, যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলতে বসেছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক উত্থান পতন আপনি দেখেছেন। আমরা তো এখনও একটা ট্রানজ্যাকশন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সেই জায়গায় আসলে আপনার কাছে পরামর্শ জানতে চাই। এখন আমরা শুনি যে আমাদের বিদেশি বিনিয়োগ হচ্ছে না, বিদেশিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসায়ী বন্ধু যারা আছেন, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিবেন? প্রথমে একটু আমার বন্ধুর কথা সূত্র ধরে দু একটা কথা বলি। একটা হলো আমরা যখন ফেরত আসি, যেটা আমি একটু পরিষ্কার করে বলি যে আপনি যখন বিদেশ থেকে সে গম আনলেন, তখন তো আমরা চাল আমদানি করতে হতো, গম আমদানি করতে হতো, তখন আবার ভুট্টা আমদানি পড়তো না। তো এটা দুটা পার্ট। একটা হইলো যে মাল আপনি কিনলেন, যে মালটা তো আনতে হবে এখানে, তো আনার জন্য তো জাহাজ লাগবে। তো আমি জাহাজের প্রসারটা শুধু আমি করতাম, আর ওই মাল সাপ্লাই বা ওই একটা বড় কোম্পানিকে রিপ্রেজেন্ট করতো। তো সেই হিসাবে আমাদের বন্ধুত্বটা হয়, কারণ একটা ইন্টারকানেকশন ছিল দুটা কাজের, যদিও একটার সাথে একটার কোনো অর্থনৈতিক ইয়া ছিল না, দুটাই উনি একভাবে সরকারের সাথে, আমি আরেকভাবে সরকারের সাথে, কিন্তু একটা আরেকটার পরিপূরক। কিন্তু আমারটা আবার সব সরকারিও ছিল না, আমারটা আবার পার্টে ছিল PL480, যার আন্ডারে গম আসতো বাংলাদেশে। সেটার আইন ছিল যে 50% মাস্ট বি আমেরিকান জাহাজে। তো সেখানে আবার সরকারের কিছু ছিল না,
আমি মোস্টলি আমেরিকান জাহাজের সাথে কোম্পানির সাথে কাজ করছি। এখন যদি আমরা যদি সেই 1981-82-83 সন সাথে তুলনা করি, বাংলাদেশ তো হাজার গুণে এগিয়ে গেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। সেটা আপনি বিনিয়োগ বলেন, সেটা আপনি উৎপাদন বলেন, সেটা আপনি বা জিডিপির প্রবৃদ্ধি বলেন, বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন। মোট কথা হলো প্রতিটি সেক্টরেই আমরা উন্নয়ন করছি অনেক। এখন প্রশ্নটা হলো যে যতটুকু আমরা উন্নতি করছি আমরা কি আরও পারতাম কিনা, এক। 2 নম্বর হলো যতটুকু উন্নয়ন আমরা করছি আরও দরকার আছে কিনা। দুটারই উত্তর হইল হ্যাঁ, আমরা যা উন্নতি করছি তার থেকে আরও অনেক বেশি উন্নতি করে আমাদের দরকার ছিল। বিকজ এই বাংলাদেশ একটা ছোট্ট ভূখণ্ড, এখানে লোক সংখ্যা অন্য যে কোনো দেশের তুলনায় পার কিলোমিটার ডেন্সিটি যদি আপনি ধরেন অনেক বেশি। আমাদের ছোট 146,000 স্কোয়ার ফিটে আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। সেই প্রেক্ষিতে যতটুকু আমরা উন্নয়ন করেছি তার থেকে অনেক বেশি আমাদের করা উচিত ছিল। আমাদের সুযোগ ছিল, আমি বলবো হ্যাঁ সুযোগও ছিল আমাদের অনেক। তবে আমরা নিজেদের কিছু সময় আমরা ব্যয় করেছি অন্তর কলহে, রাজনৈতিক কলহ বলেন, বা নিজেদের ভিতরে একতাবদ্ধ না থাকার জন্য আমরা অনেক সুযোগ অপচয় করছি। আমি আশা করি ভবিষ্যতে আমাদের দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে আমাদের নিজেদের আরও একতাবদ্ধ থাকা দরকার। আর একটা জিনিস যেটা দরকার সেটা হলো সমাজে একটা গণতান্ত্রিক সরকার যদি না হয়, গণতান্ত্রিক সমাজ যদি না হয়, সেই সমাজে কখনো খুব একটা বেশি উন্নতি হয় না। কারণ আমাদের অনেকের একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে যে আমরা অর্থনীতিকে রাজনীতি থেকে অনেকটা আলাদা করে ফেলতে চাই। কিন্তু আসলে রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আপনি কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে অর্থনীতি খুব ভালো কিন্তু রাজনীতি খুব খারাপ, অথবা রাজনীতি খুব ভালো অর্থনীতি খুব খারাপ। এটা একটার সাথে একটা খুব অন্তরঙ্গভাবে জড়িত, কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা তো একটা ইঙ্গিত পাচ্ছি, হয়তো এই বছরের শেষ নাগাদ একটা নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও ফিরে আসবে। তো সেইটা মাথায় রেখে যদি আসলে ব্যবসা বাণিজ্যের জায়গাটাতে আসে, আমরা দেখি যে ক্ষুদ্র মাঝারি খাত, সেখানে নানান রকম সংকট তৈরি হয়েছে, এবং সবচেয়ে বেশি শঙ্কার যেটি তৈরি হয়েছে সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ হচ্ছে না, প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে। নতুন বিদেশি বিনিয়োগ গেল 2-3 বছরে একেবারেই আসেনি। সেই জায়গাটিতে আসলে আপনার অভিজ্ঞতার জায়গা থেকে একটু জানতে চাই। সেই 70, 80, 85 দশকে যেমন আপনারা তরুণ ছিলেন, দেশের হাল ধরেছেন, এই সময়ের যারা তরুণ তারা আসলে কি করতে পারে, আপনাদের পরামর্শটা কি? শুনুন, একটা জিনিস আমি যে একটু আগে বলছি, বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসছে, কিন্তু যতদূর এগিয়ে এসছে তার থেকে আরো অনেক দূর এগিয়ে আসার কথা ছিল, দরকার ছিল, এখনো দরকার আছে। কিন্তু আপনি যদি ব্যবসা বাণিজ্য, অফকোর্স একটা দেশের উন্নয়ন বলতে, মানুষের জীবন মানে উন্নয়ন বলতে শুধু যে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তা না, সাথে আপনার সমাজ, সংস্কৃতি, খেলাধুলা, এগুলি সবই জড়িত। তো আমি আপনাকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, অথবা দুনিয়ার যে কোনো দেশের অবস্থার প্রেক্ষিতে, একটা দেশে বিনিয়োগের বা ব্যবসা বাণিজ্য প্রসারের পূর্ব শর্ত হল দেশের শান্তি এবং শৃঙ্খলা, অর্থাৎ সামাজিক শান্তি এবং শৃঙ্খলা, মানুষে মানুষে একতাবদ্ধ হওয়া। অর্থাৎ আপনি যদি একটা দেশকে উন্নয়ন করতে চান, মূলধন বিনিয়োগ করতে হবে। মূলধন দুই দিক থেকে আসে, একটা হলো সামাজিক মূলধন আর একটা হলো অর্থনৈতিক মূলধন। তো অর্থনৈতিক মূলধন দুইটা রাস্তা, একটা হলো পুঁজিবাজার, পুঁজিবাজার যদি না থাকে আপনি বাণিজ্যিক ব্যাংক থেকে নিতে পারেন। কিন্তু সামাজিক মূলধন হতে পারে সমাজ থেকে, এটা উদ্বুদ্ধ হইতে হবে। যেমন সামাজিক মূলধন বলতে কি? সামাজিক মূলধন বলতে যে মানুষের নিজেদের ভিতরে একটা একতাবদ্ধ থাকা,
একটা ফ্যামিলিতে একে অপরকে শ্রদ্ধা দেখানো, এগুলি সবই সামাজিক মূল্যের অন্তর্ভুক্ত। তো বাংলাদেশে বর্তমানে সামাজিক যে বিশৃঙ্খলা, সেখানে একদিক দিয়ে যেমন সামাজিক মূল্যায়নের অভাব, অন্য দিক দিয়ে পুঁজিবাজার তো নাই ঠিকমতো, অন্য দিক দিয়ে আর্থিক ব্যবস্থাপনা যেটা হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে, তাতে আর্থিক মূলধনের অভাব। তো যখন একটা দেশে গণতন্ত্রের অভাব হয়, সামাজিক মূলধনের অভাব, আর্থিক মূলধনের অভাব, সেখানে তো বিনিয়োগ হওয়ার প্রশ্নই ওঠে না। তো সেখানে তো আপনি তো বিদেশি বিনিয়োগের কথা বললেন, এখন তো দেশি বিনিয়োগই হচ্ছে না। দেশি বিনিয়োগী হচ্ছে না। আপনার কাছে আরো শুনবো, এবং আমাদের আর্থিক খাতের সাথেও আপনার সংশ্লিষ্টতা আছে আমি জানি। জি। একটি ডুবতে বসা একটি ব্যাংক একদম বেকায়দায় পড়ে যাওয়ার পরে সেখানে আসলে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যাংকের আসলে কি অবস্থায় হচ্ছে বা কতটুকু অগ্রগতি হলো বা সামনে ভবিষ্যৎ কি, এই বিষয়গুলো ছোট্ট করে একটু জানতে চাইবো। যদিও আজকের ঈদ আড্ডায় খুব বেশি প্রাসঙ্গিক হবে না, কিন্তু তারপরও একটু জানতে চাইবো আপনার কাছে। তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন সনি স্মার্ট ব্যবসায়ী বন্ধু অনুষ্ঠানে। স্টুডিওতে আজকে রাতটায় আছেন FBCCI এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আলতাফ হোসেন। জনাব আব্দুল্লাহ আল মিন্টু, বিরতিতে যাওয়ার আগে জানতে চাইছিলাম যে আমাদের আর্থিক খাতে যে সংকটগুলো চলছে, আপনি নিজেও একটি দুর্দশাগ্রস্ত, বলা চলে যে প্রায় ডুবে যাওয়া একটি ব্যাংকের দায়িত্বে আছেন। কি চ্যালেঞ্জ ফিল করছেন আসলে, আর আদেও কি এই ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানো সম্ভব কিনা? শুনেন, আমি একটু শর্টকাটে বলি, ব্যাংকের অবস্থা বহুত দেশে এরকম খারাপ হয়। ইউরোপে আমরা দেখছি 2008 সনে, আমরা সাউথ ইস্ট এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখছি 1998 সনে অনেক ব্যাংক বলবে যে চলে যায়, কিন্তু এটা ঠিক করা সম্ভব। আমি মনে করি বর্তমানে বাংলাদেশে শুধু যে ব্যাংকের সাথে আমি জড়িত তা না, আরও অনেকগুলা ব্যাংকে একটু অসুবিধা আছে, এবং সেটার কারণ ছিল, এটার কারণও পলিটিক্যাল। গত 14-15 বছর ধরে ব্যাংকগুলোকে বিধি বহির্ভূতভাবে পরিচালনার মাধ্যমে অনেকটা লুটপাট করা হয়েছে। এগুলিকে সাধারণভাবে বলা যাবে না যে বিনিয়োগ করা হয়েছে বা সাধারণ ঋণ না, এগুলি বেশিরভাগই কে কাকে চিনে একটা স্বার্থের নিচে গোষ্ঠী কর্তৃক নিজেদের স্বার্থেই ব্যাংকগুলো পরিচালিত হয়েছে, নিজেদের স্বার্থেই ব্যাংকগুলো থেকে লোন দেওয়া হয়েছে। এখন অনেকেই বাংলাদেশে আর নাই বা ব্যবসা বন্ধ করে ফেলছে, করতে পারতেছে না, বিদেশে চলে গেছে, এই অবস্থা বা জেলে গেছে। বাট আমি আশা করি দেশের স্বার্থেই ব্যাংকগুলোকে ঠিক করতে হবে, ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করা উচিত, এবং আমি মনে করি যদি সাহায্য ঠিকমতো করে তাহলে আগামী 6 মাসে ইনশাল্লাহ এগুলি ভালো হয়ে যাবে। নিশ্চয়ই, আমরাও সেটা প্রত্যাশা করি। জনাব আলতাফ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন। ব্যাংকের যেমন দুরবস্থা, আমরা দেখি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরেও একই অবস্থা। বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স, তো অনেকগুলো লাইফ ইন্স্যুরেন্স তাদের পলিসি মেকারদেরকে টাকাও দিতে পারছে না। এই যে একটা অবস্থা, মানে সবখানেই তো একই চিত্র, এখান থেকে বের হওয়ার উপায় কি আসলে? ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, দ্যাট মিনস ওটা আমার নন লাইফ। হাউএভার আমি প্রগতি লাইফের সাথে জড়িত ছিলাম। আপনার জি, আমরা জানি আসলে আপনি লাইফ ইন্স্যুরেন্সে আপনার অভিজ্ঞতা আছে, এজন্যই আমি এই বিষয়টি জানতে চাইলাম আপনার কাছে। এখন এই যে অবস্থা আপনার এটা হয়েছে, এখন এটা হলো যে আপনার এটার অর্থনীতির একটা ভারসাম্য, যারা পলিসি হোল্ডার যারা আছে তাদের একটা মাসিক একটা খরচা আপনার দিতে হইতেছে, একটা ওখানে একটা পরিশোধ করতে হয়, আপনার একটা প্রিমিয়াম আপনার পরিশোধ। যেভাবে দেশের যে সার্বিক যে আপনার ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বা চাকরির যে অবস্থা, যিনি বললেন যে মানুষের কর্মসংস্থান আপনার নাই, আপনার বলতে গেলে যে ক্রিয়েট করতেছে, এগুলো যদি না থাকে তাহলে এখানে তো টাকা আপনার আসতে হবে। তো আপনার এখানে মূলধন এখানে যদি যাই হোক না কেন, এটাকে পরিশোধ করতে গেলে, যে কোনো লেনদেন পরিশোধ করতে গেলে, আমি বলি না যে অনেক বড় বড় কোম্পানি আছে তারা বেশ স্ট্রেংথেন, বাট অনেক ছোটো ছোটো কোম্পানি আছে, ছোটো মানে ABC 3-4টা গ্রেডের আপনার অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তারা যদি তাদের এই বিমা পলিসির যদি কোনো দাবি পরিশোধ করতে যায়, তাহলেও সেখানে তাদেরও আবার পাশাপাশি তাদেরও আপনার এটা গ্রাহকের কাছ থেকেও
আপনার তাকে না, আমি যে বিষয়টি জানতে চাই, আজকে এই যে ঈদের আনন্দের দিনে বাংলাদেশে হয়তো এমন লক্ষ লক্ষ পরিবার আছে যাদের সঞ্চয়, যেটা কষ্টের সঞ্চয়, যেটা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা জমা রেখেছিল, সেই সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণের পরও মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা সেই সঞ্চয়টা আর ফেরত পাচ্ছে না। এই চিত্রটা কেন? কারণ এই সঞ্চয়কারীর তো কোনো দোষ ছিল না, না। দোষ তাদের, আমি দোষ বলতেছি না, কিন্তু যিনি সরলভাবে বিশ্বাস করে যে আপনার একটা পলিসি আপনি নিয়েছেন, হয়তো সাময়িক, আমি মনে করি সাময়িক এর সাথে শুধু ইন্স্যুরেন্স একা দায়ী না, প্রত্যেকটার সাথে একটা জড়িত আছে। মনে করেন ব্যাংকেরও একটা স্ট্রেংথ অ্যান্ড পজিশন থাকা দরকার আছে, অর্থনীতির সাথে থাকা আছে, যে ইনভেস্টমেন্ট প্রত্যেকটার সাথে একটা আপনার একটা ওতপ্রোতভাবে এটা জড়িত আছে আপনার। আর আমার অগাধ বিশ্বাস যারা তাদের যে কোনো পলিসি যদি টাকা না পেয়ে থাকেন, তার মানে না যে উনি পাবেন না, হয়তো একটু সময় লাগবে। আমি ফলো করে বলতে পারি তারা কোনো বিমা পলিসি করে উনি কোনো বৃথা যাবে না, ওনার টাকা উনি পাবেন। কিন্তু প্রয়োজনে যদি না পায় সেই সঞ্চয় কি প্রয়োজনে কাজে লাগবে? ধরেন পার্ট অফ ইট এভাবে ব্যবস্থা করি, আবার প্রয়োজনে আপনার যোগাযোগ করে, আমি তো মনে করি যে হয়তো তাৎক্ষণিক পাইতেছে না, কিন্তু সে পাচ্ছে আপনার। নিশ্চয়ই আজকে ঈদের এই দিনেও আমরা পাচ্ছেন, প্রত্যাশা করি যাতে ওনারা আশাবাদী, এরা পাচ্ছেন, এনারা যে পাপ একের ডাকে ফেরত গেছে আমি এরা বিশ্বাস করি না, পাবে, ওরা পাচ্ছেন। নিশ্চয়ই। জনাব আব্দুল্লাহ আল মিন্টু, আমরা একদম শেষ দিকে আছি, একটু জানতে চাই এই যে আমাদের ব্যাংক খাত, বিমা খাত এবং এর বাইরে আরেকটা বড় সেক্টর আছে যেটা হচ্ছে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজারের কথাও আপনি বললেন, এই সব কিছুই তো আসলে সংকটে। শুধুমাত্র ব্যাংককে শৃঙ্খলা এনে নিশ্চয়ই সেটি সমাধান হবে না, এবং আমরা জানি যে গেল 16-17 বছরে আইন করে করে আসলে এগুলোকে দুর্বল করে ফেলা হয়েছে। সেই জায়গায় আসলে আপনার অভিজ্ঞতা থেকে একটু পরামর্শ জানতে চাই যে আইনগুলোতে আমরা দেখছি এখনো 7-8 মাস পেরিয়ে গেছে নতুন সরকারের, খুব বেশি আসলে সেখানে হাত দেওয়া হয়নি। আপনার কাছে কি মনে হয় আসলে শুধুমাত্র মুখের কথা বলেই কি এগুলো সব ঠিক হয়ে যাবে? না, শুনুন, এখানে প্রথম জিনিস হলো এই খারাপ হওয়ার পেছনে কিন্তু এটা ছিল রাজনৈতিক। কারণ আমি একটু আগে আপনাকে বলছি যে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী গত 15 বছর ধরে প্রতিটি প্রতিষ্ঠান, দেশের প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, সেটা ব্যাংকিং প্রতিষ্ঠান হোক আর দুদক হোক, বা মনে করেন ওই যে বাণিজ্যিক ব্যাংক হোক আর কেন্দ্রীয় ব্যাংক হোক, এই গত 15 বছরে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী নট অনলি তারা পলিটিক্স কন্ট্রোল করছে, একই সাথে তারা প্রতিটি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, যেসব প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, জনগণের দ্বারা পরিচালিত হওয়ার কথা এবং জনগণের কল্যাণে পরিচালিত হওয়ার কথা, এই প্রত্যেকটি প্রতিষ্ঠানকে এই স্বার্থান্বেষী গোষ্ঠীর নিজেদের কবজায় নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যার ফলে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। এবং ব্যাংকিং খাতের মেইন সমস্যা হলো আপনি যখন একটা বিনিয়োগ করেন একটা দেশে, এই বিনিয়োগে লাগে 10 থেকে 12 বছর মিনিমাম বিনিয়োগ ফেরত আসতে। এখন বাংলাদেশে সেই অন্যান্য দেশে সে টাকাটা যোগান দেয় পুঁজিবাজার, কিন্তু আমাদের সে পুঁজিবাজার ওই পর্যায়ে এখনও যায় নাই, যার ফলে এই টাকাটা আসতেছে ব্যাংক থেকে। কিন্তু দুঃখের বিষয় হলো ব্যাংকে সঞ্চয় হলো স্বল্প সময়ের জন্য, কিন্তু আপনি এখন ঋণ দিচ্ছেন দীর্ঘ সময়ের জন্য। তো স্বল্প সময় সঞ্চয়ে আর দীর্ঘ সময় ঋণ যতদিন থাকবে ব্যাংকিংয়ে, ততদিন মাঝে মাঝেই ব্যাংকে এই সমস্যার উদ্ভব হবে। এর আগেও বাংলাদেশে হচ্ছে একবার, এক ব্যাংকে এক সময় হয়, আবার এটা আস্তে আস্তে ঠিক হয়। যদি আমরা বিনিয়োগ না বাড়াতে পারি তাহলে কিন্তু আরো বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে, সামাজিক সমস্যা। আমার যে প্রশ্ন ছিল মানে পুরো কাঠামোগত পরিবর্তন জরুরি কিনা? কাঠামোগত জরুরি, কিন্তু আপনি তো সব কাঠামো তো একসাথে পরিবর্তন করতে পারবেন না। এগুলি একটা জিনিস দেখেন, আমরা যে সংস্কার এখন করতেছি, এটার ভিতরে কাঠামোগত পরিবর্তনও কিন্তু একটা সংস্কার, কিন্তু সংস্কার কিন্তু আপনাকে একটা মানে এটা হলো একটা কন্টিনিউয়াস চলমান প্রক্রিয়া। কারণ প্রত্যেক জেনারেশন, প্রত্যেক প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি শিক্ষিত, প্রত্যেক প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি জ্ঞানী, বেশি প্রযুক্তি নির্ভর। অতএব ওই প্রজন্মে যা দরকার সেটা যদি আপনাকে পরিবর্তন করে যদি সমাজকে সেভাবে না পরিচালনা করেন, তাহলে কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। তাহলে কিন্তু যারা
আগের প্রজন্ম এবং তাদের ভিতরে একটা সংঘর্ষ লাগবে, যেটা বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই আমি মনে করি যে সংস্কার আমাদের দরকার, আবার একটা ভুলে গেলে চলবে না যে গণতন্ত্র আমাদের দরকার। এই দুটা অতএব সংস্কার এবং পরিবর্তন একজনের সাথে সাংঘর্ষিক ইস্যু না। রাজনীতি এবং রাষ্ট্র ঠিক হলে অর্থনীতিও তখন একই পর্যায়ে হয়ে যাবে। আব্দুল আল মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। জনাব আলতাফ হোসেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।